আর যে সমস্ত যৌগ দ্রবণে OH আয়ন দান করে তারা হচ্ছে ক্ষার। এখন H2SO4 দ্রবণে অবশ্যই হাইড্রোজেন আয়ন দিবে, কারণ H2SO4 কে দ্রবণে নেওয়া হলে তার দুইটা প্রান্ত আমরা দেখতে পারি, একটা হচ্ছে 2H+ আর একটা হচ্ছে SO4 2-। মনে করো H2SO4, এটাকে আমরা দ্রবণে নিলাম, আমরা দেখতে পাচ্ছি 2H+ প্লাস SO4 2-, অর্থাৎ H+ দিচ্ছে, তার মানে সে অ্যাসিড। কিন্তু যদি আমরা মিথেনকে নিতাম, এই জায়গায়, তাহলে আমরা সেই কাজটি দেখতে পেতাম না। তোমাদেরকে আমি বলতেছি, একটু দেখো, এখানে একটা প্রশ্ন হতে পারে যে মিথেন কি অ্যাসিড? তো তুমি উত্তর দিবা মিথেনকে জলীয় দ্রবণে নিলে, মিথেনকে জলীয় দ্রবণে যদি আমরা নেই, দ্রবণে নিলাম, সে H+ আয়ন দেয় না। H+ আয়ন দেয় না, এই কারণে আমরা CH4 কে কি বলতে পারি না, তার মধ্যে কোনো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু নাই, সে H+ আয়ন প্রদান করে না, সেজন্য মিথেন কি নয়, অ্যাসিড নয়। কিন্তু একইভাবে আমরা H2SO4 এর ক্ষেত্রে বলতে পারতেছি, বা HCl এর ক্ষেত্রে বলতে পারতেছি যে HCl কে যদি আমরা দ্রবণে নিতাম, তাহলে এটি দ্রবণে গিয়ে H+ প্লাস Cl মাইনাস, এই যে H+ আয়ন দিচ্ছে, তখন আমরা বলতে পারি হ্যাঁ এটি হচ্ছে অ্যাসিড, কারণ সে দ্রবণে H+ আয়ন দেয়। তাহলে আমাদের কে অ্যাসিড নয় আর কে অ্যাসিড, এটার ব্যাখ্যা দিব আমরা এইভাবে দিব। একইভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, ব্যাখ্যা করো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার ব্যাখ্যা করো যদি এমন বলে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড লিখব। লেখার পর সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি আমরা দ্রবণে নেই, তাহলে আমরা কি দেখতে পাবো? সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে দ্রবণে নিলে আমরা দেখতে পাবো সোডিয়াম প্লাস OH মাইনাস, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে OH আয়ন প্রদান করে। যেহেতু এটি দ্রবণে OH আয়ন দেয়, তাহলে আমরা বলবো এটি হচ্ছে ক্ষার। এখন কেউ ক্ষার কিনা, এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে OH আয়ন দিবে কিনা। এখন আমরা তো নরমালি বলতে পারি না এমনিতে যে আসলে কে OH আয়ন দিবে আর কে সোডিয়াম আয়ন দিবে। তো আমরা এখানে অষ্টম শ্রেণীতে আসলে আমরা একটু খেয়াল করব, আমাদেরকে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় পেজে নিচে একটি চার্ট দেওয়া আছে, ঋণাত্মক যৌগমূলক, ধনাত্মক যৌগমূলক, ধাতু, অধাতু, যোজনী, এরকম দিয়ে একটা চার্ট দেওয়া আছে। দেখবা যখনই OH দেখতে পাইছি, OH ঋণাত্মক যৌগমূলক, তার মানে সে অবশ্যই মাইনাস চার্জ দেখাবে। সোডিয়ামের সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সে হবে নিয়ন 10, তার একটি ইলেকট্রন ছেড়ে দেওয়া প্রয়োজন, সেজন্য সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস দেখায়। আর এই যে সোডিয়াম প্লাস আর OH মাইনাস, এটা দেখাতে সে বাধ্য হয় দ্রবণের কারণে, কারণ দ্রবণেও এরকম প্লাস মাইনাস বিশিষ্ট দুইটা প্রান্ত আছে, দ্রবণে এরকম প্লাস মাইনাস বিশিষ্ট দুইটা প্রান্ত আছে, যে কারণে সে আমাদেরকে এই প্লাস মাইনাস দেখাতে বাধ্য হয়। দ্রবণে এই যে প্লাস মাইনাস প্রান্ত, যাকে আমরা বলে থাকি ডাইপোল প্রান্ত, ডাইপোল বলে থাকি। ডাইপোল শব্দের অর্থ হচ্ছে দুই মেরু, যার পজিটিভ চার্জ একটা মেরু, নেগেটিভ চার্জ একটা মেরু। কিছু কিছু যৌগ আছে যাদেরকে দ্রবণে নিলে এরা এরকম পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হতে পারে না, যে কারণে আমরা তাদেরকে বলে থাকি দ্রবণীয় না। আবার ক্ষারকের সংখ্যা দিতে গেলে বলে ফেলি যে তার মধ্যে OH আয়ন দেওয়ার প্রবণতা নাই, দিতে পারে না, সেজন্য সে ক্ষার না। এটা একদম সিম্পল, আরো বড় ক্লাসে আর ভালো করে পারবো ইনশাআল্লাহ। ধরো অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হয়, আমরা জানি প্রশমন বিক্রিয়া, অ্যাসিড প্লাস ক্ষারক সমান লবণ প্লাস পানি, এটা আমরা জেনে থাকি। কিন্তু সব এই অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করলে যে লবণ পানি হবে ব্যাপারটা এমন নয়। আমরা সচরাচর এমনভাবে বলবো যে স্যার অ্যাসিড ক্ষারককে প্রশমিত করলে লবণ পানি হবে, এটা অবশ্যই মাস্ট। কিন্তু যদি সেই জায়গায় ধাতুকে আমরা ব্যবহার করি, যেমন ম্যাগনেসিয়াম,
প্লাস HCl। এই কথাটা আমি গত ক্লাসেও বলেছিলাম। ম্যাগনেসিয়াম ক্লোরিনকে নিয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। ম্যাগনেসিয়ামের সক্রিয়তা হাইড্রোজেনের চেয়ে বেশি। এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে আর H+ ইলেকট্রন গ্রহণ করে হয় H, আর একটা H+ আর একটা ইলেকট্রন গ্রহণ করে হবে H, HH মিলে হবে H2। তাইলে আমাদের ম্যাগনেসিয়াম ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর তৈরি করলো হাইড্রোজেন গ্যাস। গ্যাস হচ্ছে উদ্গায়ী, যে জন্য আমরা ঊর্ধ্বক্ষেপ চিহ্ন দেখালাম। কি চিহ্ন? ঊর্ধ্বক্ষেপ। তাহলে এখন দেখো হাইড্রোজেন এই পাশে কয়টা? দুইটা। ক্লোরিন কয়টা? দুইটা। আমরা এখানে 2 প্রদান করি। 2 ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমরা বলবো ম্যাগনেসিয়াম ধাতু দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে দেয় আর হাইড্রোজেন সে ইলেকট্রন গ্রহণ করে। তো ম্যাগনেসিয়াম ছেড়ে দেয় কি হওয়ার জন্য? নিয়ন 10 হওয়ার জন্য, নিয়নের ইলেকট্রনিক কাঠামো পাওয়ার জন্য। আর H+ গ্রহণ করে কেন? H+ গ্রহণ করে নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়ে পরে একটি নিরপেক্ষ অণু H2 তে পরিণত হওয়ার জন্য। আর হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য। এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম 2+, এই ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2Cl মাইনাস, ম্যাগনেসিয়াম 2+ 2Cl মাইনাস বিক্রিয়া করে তৈরি করে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমি আবার বলি ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2Cl মাইনাস তৈরি করে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমাদের এই যে H+ হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন থেকে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি। এটা তোমাদের মধ্যে তোমরা এখন জানতে পারছো না। এটা নবম শ্রেণীর রসায়ন বইয়ের 183 পৃষ্ঠায়, 185 পৃষ্ঠায়, 84 পৃষ্ঠায় এই সম্পর্কে অনেক লেখা আছে। তোমরা ধাতু ইলেকট্রন ত্যাগ করলো আর হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। এরপর আসো আমরা অম্ল ক্ষারক লবণ শনাক্তকরণ। যেটা তোমাদেরকে স্যার বলেছিলাম যে কিভাবে আমরা অম্ল ক্ষারক লবণ শনাক্তকরণ করব। লিটমাস পেপার ব্যবহার করে, তারপরে নির্দেশক ব্যবহার করে, আরো নির্দেশক আছে এদের ব্যবহার করে আমরা শনাক্তকরণ করব। এখন অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। এখন আমাদের পাঠ শিরোনাম হচ্ছে অ্যাসিড ও ক্ষারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যাসিড ও ক্ষারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য। অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমি বলতেছি তোমাদের, তোমরা জানো যে অ্যাসিড ক্ষারকের ব্যবহার তোমাদেরকে আমি পড়তে বলেছিলাম। তোমাদের বইয়ে HCl এর ব্যবহার, H2SO4 এর ব্যবহার, HNO3 এর ব্যবহার দেওয়া আছে। তোমরা এগুলো ভালো করে পড়বে। কিন্তু আমরা জানি সকল অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। সকল অ্যাসিড কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। সকল অ্যাসিড কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। যেমন দেখো CaCO3, এটাকে আমরা বলে থাকি চুনা পাথর, অথবা বলে থাকি ক্যালসিয়াম কার্বনেট, অথবা এটাকে বলা যাবে ক্যালসাইট, অথবা এটাকে বলা যাবে স্টোন অফ লাইম। আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?
তাহলে আমরা একটু খেয়াল করি স্যার, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl। তোমরা খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা ভেঙে দিলে ক্যালসিয়াম 2 প্লাস কার্বনেট 2 মাইনাস, HCl কে ভেঙে দিলে আমরা H প্লাস Cl মাইনাস। তাহলে ক্যালসিয়াম আকৃষ্ট হবে কার প্রতি? ক্যালসিয়াম আকৃষ্ট হবে ক্লোরিনের প্রতি। ক্যালসিয়াম কার প্রতি আকৃষ্ট হবে? ক্লোরিনের প্রতি। তো সেজন্য আমরা ক্যালসিয়াম যেহেতু ক্লোরিনের প্রতি আকৃষ্ট হবে, এক যৌগের ক্যাটায়ন অন্য যৌগের অ্যানায়নকে আকর্ষণ করে, সেই ক্ষেত্রে তার হচ্ছে 2 প্লাস চার্জ বিশিষ্ট, সে হচ্ছে -1 চার্জ বিশিষ্ট। তাহলে তার 2টি ইলেকট্রন ঘাটতি, তার 1টি ইলেকট্রন বাড়তি। যেহেতু ক্যালসিয়ামের 2টি ইলেকট্রন ঘাটতি আছে, সে এমন কারোর সাথে যুক্ত হবে যাদের কাছে 2টি ইলেকট্রন বাড়তি আছে। তাহলে একটা ক্লোরিনের আছে 1টি ইলেকট্রন, এখানে আমরা 2 প্রদান করি, তাহলে আমরা আরো একটি ক্লোরিন পেয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তাহলে ক্যালসিয়াম একা এই দুইটা ক্লোরিনকে নিবে, নিয়ে কি তৈরি করবে? নিয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। আর বাকি থাকলো কে? এখানে 2 দেওয়ার কারণে H প্লাস আর একটা চলে আসলো আমাদের। তাহলে আমরা পেয়ে গেলাম 2টা H প্লাস, আমাদের বাকি আছে 2টা H প্লাস আর CO3 2 মাইনাস। মজার ব্যাপার হলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ 2টা H প্লাস আছে আমাদের, আর এই যে CO3 2 মাইনাস, এই CO3 2 মাইনাস ভেঙে যাবে। ভেঙে কি হবে? কার্বন তার যোজনী চার প্রদর্শন করতে গিয়ে সে 2টি অক্সিজেনকে নিবে, আর একটি অক্সিজেনকে তার ওই 2টি ইলেকট্রন চার্জ দিয়ে বের করে দিবে, ছেড়ে দিবে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সে যদি 2টি ইলেকট্রন পায় তার কত হবে? 10। তাহলে এই অক্সিজেন নিশ্চয়ই লাভবান হচ্ছে। আবার এই কার্বনও লাভবান হচ্ছে। কার্বন তার যোজনী চার প্রদর্শন করতে গিয়ে 2টি অক্সিজেন পরমাণুকে তার সাথে নিয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নামক যৌগের উদ্ভব ঘটায়। তাহলে আমাদের এই 2টা H প্লাস, 2টা H প্লাস আর O2 মাইনাস মিলে আমরা পেয়ে যাচ্ছি H2O, আর পেয়ে যাচ্ছি কি? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে গ্যাস, এটাকে আমরা বলে থাকি উদ্বায়ী গ্যাস, সেজন্য পাশে আমরা ঊর্ধ্বক্ষেপ চিহ্ন দিব। তো আমরা শিখবো ক্যালসিয়াম ধাতু, CO3 কার্বনেট যেটা যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক, ধাতব কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, H2O পানি আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। অর্থাৎ এরকম করে HCl এর মতো আরো যে HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এরাও একইভাবে এই কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া করে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। অর্থাৎ এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আগে যখন আমরা বলেছিলাম ধাতু, একটু আগে আমি লিখেছিলাম যে ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আবার ধাতব কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এই কথাগুলো আমরা মনে রাখবো স্যার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা কখনো কখনো অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, কখনো কখনো অ্যাসিডের ধর্ম কাজে লাগিয়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজে আমরা ব্যবহার করি, কারণ কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তোমরা এটা মনে রাখবে স্যার। এরপর দেখো ধাতব বাইকার্বনেট, এটা ছিল ধাতব কার্বনেট যেটা বিক্রিয়া করলো। এবার তোমাদের আমি 2 নং বৈশিষ্ট্য লিখে দেখাচ্ছি, ধাতব হাইড্রোজেন কার্বনেট অথবা ধাতব বাইকার্বনেট। 2 নম্বর কথা, ধাতব বাইকার্বনেট যৌগের সাথে, ধাতব বাইকার্বনেট যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়া। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ধাতব বাইকার্বনেট যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়া। এখন আমরা যদি একটু খেয়াল করি, NaHCO3, এখানে এই যে লিখলাম স্যারে NaHCO3, তোমাদের জন্য আমার প্রশ্ন, ধাতব হাইড্রোজেন কার্বনেট 3টে অংশ,
এটাকে আমরা একসাথে বলতে পারি, বাইকার্বনেট। এটা একটা ঋণাত্মক যৌগমূলক। আশা করি তোমরা এই ঋণাত্মক যৌগমূলক সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তোমাদের এটা জানা উচিত যে HCO3 মাইনাস এটাকে আমরা বলে থাকি বাইকার্বনেট অথবা হাইড্রোজেন কার্বনেট। এটা একটা ঋণাত্মক যৌগমূলক, আর সোডিয়ামটা হচ্ছে প্লাস। তাহলে বোঝা গেল ধাতুটা সামনে বসলো, যৌগমূলকটা পিছনে বসলো। ক্যাটায়ন সবসময় সামনে বসে। আবার সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এই মৌলগুলোর সক্রিয়তা বিবেচনা করলে সোডিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি। এটা বর্তমান কেমিস্ট্রি বইয়ের 185 পৃষ্ঠায় 183 পৃষ্ঠায় আছে। আগের কেমিস্ট্রি বইয়ের নবম অধ্যায়ের নবম শ্রেণীর রসায়ন বইয়ের 132 পৃষ্ঠায় ডান পাশে ছক আকারে দেওয়া আছে। অর্থাৎ তোমরা বড় ক্লাসে উঠলে সেটা জানতে পারবা। তো এখন শুধু জেনে রাখো, সোডিয়ামটা পারমাণবিক সংখ্যা 11, সে হতে চায় নিয়ন 10, তার একটি ইলেকট্রন বেশি আছে, সে সেটা ছেড়ে দিবে, সেজন্য সে প্লাস। আর এই অংশটা মধ্যে বাইকার্বনেট, সে ইলেকট্রনটা গ্রহণ করে মাইনাস। এখন আমরা এই যে ধাতব হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা বিক্রিয়া করবে মনে করো HCl অ্যাসিডের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও তো দুইটা প্রান্ত আছে, H প্লাস Cl মাইনাস। তাহলে বলো তো সোডিয়াম কার প্রতি আকৃষ্ট হবে? সোডিয়াম হচ্ছে বাইকার্বনেটের সাথে ছিল, সোডিয়াম এখন আকৃষ্ট হবে ক্লোরিনের প্রতি। তাহলে হাইড্রোজেন কার প্রতি আকৃষ্ট হবে? হাইড্রোজেন আকৃষ্ট হবে বাইকার্বনেটের প্রতি। আচ্ছা, সোডিয়াম যদি ক্লোরিনের প্রতি আকৃষ্ট হয়, একটা ঘাটতি একটা বাড়তি, তাহলে প্লাস চার্জ মাইনাস চার্জ। তাহলে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। সোডিয়াম ক্লোরিনকে নিয়ে তৈরি করলো কি? সোডিয়াম ক্লোরাইড। এখন আর এই দুইটা আয়ন আমাদের মনে করো নাই। তো আমাদের আর কে আছে এখন স্যার? আমাদের আছে H প্লাস HCO3 মাইনাস। এখানে মজার ব্যাপার হলো, তোমরা এই যে HCO3 মাইনাসকে দেখতে পাচ্ছ, এটা আবার দুই ভাবে ডিভাইড হবে। কিভাবে ডিভাইড হবে? এটা ভেঙে তৈরি করবে H প্লাস CO3 2 মাইনাস। অর্থাৎ এই হাইড্রোজেনটাও ইলেকট্রন ছেড়ে দিবে, আর ওই CO3 এই অংশটা ওই ইলেকট্রনটাকে নিয়ে CO3 2 মাইনাস কার্বনের যৌগমূলকের সৃষ্টি করবে। এই কার্বনের যৌগমূলকটা আবার অস্থিতিশীল। সে আবার কি করবে দেখো, এই কার্বনের যৌগটা আবার দুই ভাগে ডাইভার্ট হবে। এটা ভেঙে তৈরি করবে CO2 আর তৈরি করবে O2 মাইনাস। তাহলে আমাদের কি দাঁড়ালো? এখানে H প্লাসটা রয়ে গেল। এটা ভেঙে প্রথমে দুইটা, পরে এটা ভেঙে আবার দুইটা। তাহলে এখন কার্বন ডাই অক্সাইড একটা নিরপেক্ষ যৌগ তৈরি হয়ে গেল, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হলো প্লাস। তাহলে কার্বন ডাই অক্সাইড আমাদের শেষ। তাহলে আমাদের বাকি আছে কি? দুইটা H প্লাস আর O2 মাইনাস। দুইটা হাইড্রোজেনের দুইটা করে চার্জ, প্লাস চার্জ, অর্থাৎ ওরও ঘাটতি ইলেকট্রন, ওরও ঘাটতি, আর অক্সিজেনের কাছে আছে কি? বাড়তি। পরবর্তীতে এই দুটো H প্লাস, এই O2 মাইনাস, এই H প্লাস, এই H প্লাস, এরা উভয়ই এই O2 মাইনাসকে ধরবে। এই দুটো H প্লাস এই O2 মাইনাসকে ধরে তৈরি করবে পানি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানেও কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারতেছো, বাইকার্বনেট ভেঙে হাইড্রোজেন আয়ন, কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন ভেঙে কার্বন ডাই অক্সাইড আর অক্সো আয়ন, O2 মাইনাস অক্সাইড আয়ন। তাহলে এখন পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগ আমরা লিখে ফেললাম, আর এই চার্জ বিশিষ্ট H প্লাস O2 মাইনাস কে নিয়ে পানি তৈরি করলো। এখানেও আমরা কার্বন ডাই অক্সাইডকে উৎপাদ হিসেবে পেয়ে গেলাম। তো আমরা এখানেও বলতে পারি ধাতব বাইকার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তোমরা তিনটা ব্যাপার খেয়াল করেছো। প্রথম ব্যাপার, ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ, হাইড্রোজেন গ্যাস। দ্বিতীয় ব্যাপার, ধাতব কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তৃতীয় ব্যাপার, ধাতব বাইকার্বনেট
অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে এই বিক্রিয়াটা তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আছে। আমরা এগুলো টেস্ট টিউবে নিয়েও পরীক্ষা করতে পারি। টেস্ট টিউবে নিয়ে গেলে আমরা এই পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো। তো আমি আশা করি তোমরা সবাই এই অ্যাসিড, ক্ষারক, লবণ অধ্যায়ের প্রথমে তোমরা অ্যাসিড কি, ক্ষারক কি, লবণ কি তোমাদেরকে বলেছিলাম। তো আমরা ধাতব বাইকার্বনেট, এটা অ্যাসিড নয় কিন্তু ক্ষারকও নয়, এটাকে আমরা নিরপেক্ষ একটা যৌগ বলতে পারি। নিরপেক্ষ যৌগ বলতে এটা ক্ষারকের ন্যায় আচরণ করে কিন্তু ক্ষারক না। সোডিয়াম HCO3 আমরা জানি ধাতব অক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে ক্ষারক। এটা ক্ষারকের ন্যায় আচরণ করে আর অ্যাসিড তাকে প্রশমিত করে করে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটা একটা কার্বনেট যৌগ। এটাকে আমরা ক্ষারক বলার দরকার নাই, আমরা এটাকে বলবো এটা একটি বাইকার্বনেট যৌগ, ধাতব বাইকার্বনেট যৌগ এটা বলবো আমরা। আর এটিকে অ্যাসিড প্রশমিত করে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর এই যে বিভাজনগুলো একটু জটিল। হ্যাঁ, আরো আছে, যেমন স্যার যদি লিখি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট MgACO3 এটা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। আমি যদি মনে করি যে ক্যালসিয়াম বাইকার্বনেট লিখব CaHCO3 এটাও ক্যালসিয়াম বাইকার্বনেট। এরকম বাইকার্বনেট অনেক আসতে পারে, অর্থাৎ বাইকার্বনেটের চার্জ হচ্ছে -1, সোডিয়াম +1 চার্জ দিয়ে তার সাথে আসছে। এখন দুইটা বাইকার্বনেট হলে তার চার্জ হবে একটা একটা করে -2টা, তখন তার সাথে দ্বিযুজি কোনো ধাতু চলে আসবে। যদি আমরা চিন্তা করি যে বাইকার্বনেট যৌগটা যে শুধুমাত্র সোডিয়াম দিয়ে হবে ব্যাপারটা এমন না, সে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যে কোনো ধাতুই তাকে যুক্ত করতে পারে। তো আমাদের বইতে সোডিয়াম বাইকার্বনেট ছিল, আমি তোমাদের এটা আলোচনা করেছি। তোমরা একইভাবে আমি কি দ্বিযুজি কোনোটা আলোচনা করে দেখাবো? যেমন দেখো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটাকে আমি তোমাদের আলোচনা করে দেখাতে পারি। তোমরা ম্যাগনেসিয়াম বাইকার্বনেটটাকে দেখো, এটা দ্বিযুজি। দ্বিযুজি মিন্স দেখো ম্যাগনেসিয়াম MgHCO3 তুমি দেখতে পাচ্ছ আশা করি। এটা যদি HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আচ্ছা এটা আমি টেস্ট করে দিতে পারি। HCl না দিয়ে ধরো সার দিলাম H2SO4, তখন তোমরা কি করবে? আমরা জানি এই আয়নগুলো বিশ্লিষ্ট হবে, মানে যেহেতু এটা দ্রবণ, H2SO4 তো দ্রবণ, তখন দ্রবণে নিলে তখন এই যৌগটাও ভেঙে যায়। ভেঙে সেও কি করে? সে ভেঙে তৈরি করে ম্যাগনেসিয়াম 2+, HCO3 কয়টা আছে? দুইটা, HCO3- HCO3-। আমরা এরকম দুইটা HCO3 পাবো তখন। আর এটাকে ভেঙে দিলে আমরা পাবো H+ কয়টি? দুইটি H+, আর আমরা পাবো SO4 2-। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এই যৌগের ম্যাগনেসিয়াম 2+ সর্বপ্রথম এই সালফেটের প্রতি আকৃষ্ট হবে। ম্যাগনেসিয়াম 2+ সর্বপ্রথম এই সালফেটের প্রতি আসক্ত হয়ে তৈরি করবে